এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবরাখবর অথেন্টিকভাবে আমাদের চ্যানেলেই সবথেকে আগে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ভিডিওটিকে লাইক করুন আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। চলুন তাহলে এক এক করে দেখে নিই দিনের গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। অবশ্যই স্কিপ না করে অথেন্টিক খবরগুলি শুনতে থাকুন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে এলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। একসময় তৃণমূলের সমালোচক হিসেবে এই কাশেম সিদ্দিকীকে দেখা যেত। গত জুন মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী রমজান উপলক্ষে যখন যান তখন এই কাশেম সিদ্দিকীকে সেখানে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক গুঞ্জন। কাশেম সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর আত্মীয়। এখনও পর্যন্ত কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি, কিন্তু তার আগেই তাকে দলের মহাসচিব পদে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে রাজারহাট নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলার সভানেত্রী হয়েছেন বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন। রাজনৈতিক মহলের ধারণা 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী এবং তার রাজনৈতিক দল আইএসএফকে চাপে ফেলতে কাশেম সিদ্দিকীকে দলের মহাসচিব পদে নিযুক্ত করল তৃণমূল শিবির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ দলের সদস্য অতীশী মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে কালকাজির একটি ভূমিহীন ক্যাম্পে ভাঙচুর বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের জন্য। গত কয়েকদিন ধরে ওই ক্যাম্পে জমি দখল নিয়ে তীব্র আন্দোলন চলছে এবং সেখানে পুলিশের অভিযান ছিল, যা নিয়ে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে যে অতীশী এবং তার সমর্থকরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন। বিক্ষোভের পর অতীশের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে জনগণের ক্ষোভ উস্কে দিয়েছেন এবং শাসন ব্যবস্থা ভঙ্গ করার চেষ্টা করেছেন। এই ঘটনা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে আপ দলের সদস্যরা রাস্তা নেমে বিক্ষোভ শুরু করেছেন এবং তারা অতীশীর মুক্তির দাবিতে রাজ্য সরকারকে চাপ দিতে থাকেন। এদিকে দিল্লির পুলিশ জানিয়েছে যে অতীশীর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেকেই মনে করছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ঘটানো হয়েছে এবং সঠিক বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই ঘটনার পর দিল্লির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং এটি আগামী দিনে আরও বিশাল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এই নিয়ে পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সবথেকে আগে পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের ক্ষেত্রে ধর্ম নয়, আর্থিক পরিস্থিতিই মুখ্য, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, আর্থিক অনগ্রসরতার ভিত্তিতেই সমীক্ষা চলছে। তিনি আরও জানান, যারা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে তারা মানুষকে বিভ্রান্ত করছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই সমীক্ষা শেষ হবে। বর্তমানে রাজ্যে মোট 140টি ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে 49টি ওবিসি এ এবং 91টি ওবিসি বি শ্রেণীতে রয়েছে। আরও 50টি ক্যাটাগরির জন্য সমীক্ষা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাম আমলে কোনো সমীক্ষা না হলেও 2012 সাল থেকে তাদের সরকার ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 মে 2024 তারিখে একটি রায় দেয়, যার ফলে বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়ে। এই রায়ের পরেই নতুন করে 117টি শ্রেণী ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন করে। আইন মেনেই বিজ্ঞপ্তি জারি করে সরকার এবং কমিশন সমীক্ষার কাজ শুরু করে। এরপর 3 জুন 2025 তারিখে রাজ্যের ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 10% করা হয়। তিনি আরও জানান, সমীক্ষায় দেখা গিয়েছে সংরক্ষণের প্রস্তাবিত তালিকাভুক্ত শ্রেণীর মধ্যে 61% হিন্দু এবং 79% মুসলিম। এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীর স্পষ্ট মন্তব্য, ওরা কিছুই জানে না, শুধু ধর্মীয় প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
জনগণের ক্ষোভের সামনে প্রযুক্তির গতি থামালো রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো ঘিরে চলতে থাকা বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বড় সিদ্ধান্ত। সোমবারই বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, আপাতত গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ স্থগিত রাখা হচ্ছে। দিল্লি বা মুম্বাইয়ের ধাঁচে রাজ্যেও আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার চালুর পরিকল্পনা ছিল বিদ্যুৎ দপ্তরের। উদ্দেশ্য ছিল নির্ভুল বিলিং, খরচের নিয়ন্ত্রণ আর সর্বোপরি স্বচ্ছতা। পরীক্ষামূলকভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জোনে বসানোও হয় এই মিটার। তবে মিটার বদলানোর পর কোথাও বাড়তি বিল, কোথাও প্রযুক্তিগত বিভ্রান্তি, এই সব নিয়ে সরব হয় বহু গ্রাহক। বাঁকুড়া, 2 বর্ধমান, 2 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ তীব্র হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই বিষয়টি উঠে আসে মন্ত্রিসভার বৈঠকে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানালে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জনস্বার্থে গৃহস্থ বাড়িতে মিটার বসানো বন্ধ রাখা হোক। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এরপরই ঘোষণা করে, আপাতত কোথাও আর বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর বা মোবাইল টাওয়ারে স্মার্ট মিটার বসানোর কাজ আগের মতোই চলবে, কারণ সেসব জায়গায় এই প্রযুক্তি সফলভাবেই কাজ করছে বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। গত বছরের অক্টোবরে হামাসের আক্রমণের পর ইসরায়েলের পাল্টা আক্রমণ চরম ধ্বংসাত্মক রূপ নিয়েছে। এই সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা প্রতি ইহুদি মৃত্যুর জন্য প্রায় 45 ফিলিস্তিনি নিহতের ইঙ্গিত দেয়। এই পরিসংখ্যান ইসরায়েলের সামরিক নীতি নিয়ে প্রশ্ন তুললেও ইসরায়েল এটিকে আত্মরক্ষা এবং হামাসের নির্মূলীকরণ বলে দাবি করছে। বর্তমানে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার চেষ্টা করছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ, মিশর ও কাতারের সহায়তায় একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে ইসরায়েল জিম্মিদের মুক্তি না পেলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি নয়। ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিং সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা কোটি কোটি যাত্রীর জন্য তাদের আইআরসিটিসি প্রোফাইল আপডেট করা বাধ্যতামূলক করে তুলেছে। যদি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট এখনও আধার কার্ডের সাথে লিঙ্ক করা না হয়ে থাকে, তবে ভবিষ্যতে তৎকাল টিকিট বুকিংয়ে আপনাকে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। তবে যারা ইতিমধ্যেই তাদের আধার কার্ড লিঙ্ক করে রেখেছেন, তারা তৎকাল টিকিট উইন্ডো খোলার 10 মিনিট আগে অ্যাক্সেস পাবেন, যা কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে। রেলওয়ের এই নতুন নিয়ম তাদের জন্য বিশেষভাবে কার্যকর হবে যারা প্রতিদিন মোবাইল বা ল্যাপটপের সাহায্যে টিকিট বুকিং করেন এবং দ্রুত কনফার্ম সিট পেতে চান। এখন থেকে তৎকাল টিকিট শুধুমাত্র সেই ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত। এই পরিবর্তনের লক্ষ্য হলো টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত করা এবং আসল যাত্রীদের সুবিধা দেওয়া। এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপে একটি বিশেষ সমীক্ষা, জনমন সমীক্ষা চালু করেছেন। এই সমীক্ষা চালু হওয়ার মাত্র 26 ঘন্টার মধ্যেই মানুষের প্রতি ব্যাপক সাড়া দিয়েছে। সারা দেশ থেকে 5 লক্ষেরও বেশি মানুষ তাদের মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী 9 জুন সবাইকে এই সমীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি নমো অ্যাপে সমীক্ষার লিঙ্ক শেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছিলেন, আপনার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নমো অ্যাপে এই সমীক্ষায় অংশ নিন এবং আমাদের বলুন যে গত 11 বছরে ভারতের উন্নয়নের যাত্রাকে আপনি কিভাবে দেখছেন।